বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ ব্যবসা শিক্ষা শাখার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। এই করোনাকালীন সময়ে আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমাদের প্রাত্যহিক কাজকর্মগুলো সম্পাদন করব এবং কাজকর্ম শেষ হলে আমরা দ্রুত ঘরে ফিরব এবং করোনা সংক্রমণ থেকে নিজেকে এবং পরিবার পরিজনকে সুরক্ষিত রাখার চেষ্টা করব। এই প্রত্যাশায় আজকের ক্লাস শুরু করছি। আমি এএসএম কবির হোসেন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। আজকে একাদশ ব্যবসা শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অবশ্যই প্রতিষ্ঠানের হিসাব সংক্রান্ত অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে এই অধ্যায়ের বিভিন্ন রকমের তত্ত্বীয় বিষয়াদি নিয়ে আলোচনা করেছি। সেই তত্ত্বীয় বিষয়াদিতে আমরা আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে সমস্ত হিসাব প্রস্তুত করতে হয়, যেমন প্রাপ্তি প্রদান হিসাব, আয় ব্যয় হিসাব এবং উদ্বৃত্তপত্র, এগুলোর আমরা নমুনা ছক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটি পূর্ণাঙ্গ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করতে চাই। আমরা একটি উদাহরণ দেখি। জনাব রাজু আহমেদ একজন প্রকৌশলী। নিচে তার প্রাপ্তি ও প্রদান হিসাব দেওয়া হলো। প্রাপ্তি ও প্রদান হিসাব 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। প্রাপ্তি থাকে ডেবিট পাশে এবং প্রদান থাকে ক্রেডিট পাশে। প্রাপ্তির পাশে প্রথমেই আছে হাতে নগদ 5 লক্ষ টাকা। তারপরে আছে ব্যাংকে জমা 4 লক্ষ টাকা, কনসালটেন্সি সেবা মুনাফা 2 লক্ষ টাকা, ডিজাইন ও নকশা প্রণয়ন ফি 2,50,000 টাকা, মৃত্তিকা পরীক্ষা ফি 1,50,000 টাকা। প্রাপ্তির পাশে মোট হলো 15 লক্ষ টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজু আহমেদ যেহেতু একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার, তাহলে সে বিভিন্ন ধরনের কনসালটেন্সি মানে হলো পরামর্শমূলক সেবা প্রদান করে থাকে। সেই জন্য তার এটা আয় হয়েছে। সে বিভিন্ন অবকাঠামোর নকশা বা ডিজাইন প্রণয়ন করে থাকে, তার জন্য সে ফি পেয়েছে। আবার যদি কোনো বিল্ডিং বা ব্রিজ নির্মাণ করতে হয়, সেখানে সয়েল টেস্ট করতে হয় বা মাটি পরীক্ষা করতে হয়, সেই মাটি পরীক্ষার ফি বাবদও সে কিছু আয় করেছে। এইখানে আমরা যে তিনটা আয়ের বিষয় দেখলাম, একটা হলো কনসালটেন্সি বা পরামর্শমূলক সেবা মুনাফা, ডিজাইন ও নকশা প্রণয়ন ফি, মৃত্তিকা পরীক্ষা ফি। এই তিনটি আয় এই প্রকৌশলীর দৈনন্দিন আয়, অর্থাৎ এই আয়গুলো তার নিয়মিত ভিত্তিতে হয়ে থাকে। যেহেতু নিয়মিত ভিত্তিতে হয়ে থাকে, সেই জন্য এই আয়গুলোকে আমরা মুনাফা জাতীয় আয় বলে থাকি। আর আমরা বিগত ক্লাসগুলোতে যখন আয় ব্যয় হিসাব বিবরণী নিয়ে আলোচনা করেছি, আয় ব্যয় হিসাব নিয়ে আলোচনা করেছি, তখন আমরা বলেছিলাম যে মুনাফা জাতীয় আয়সমূহ, অর্থাৎ যে আয়গুলো নিয়মিত প্রকৃতির, সেই আয়গুলো আমাদের আয় ব্যয় বিবরণীতে প্রদর্শিত হবে। এরপরে আমরা একটু আসি প্রদানসমূহের দিকে। প্রদানসমূহে অফিস খরচ, বেতন, উৎসব বোনাস, স্বত্বাধিকারীর ব্যক্তিগত খরচ, প্ল্যান অনুমোদনের খরচ, টেলিফোন, কর ও অভিকর, আয়কর প্রদান, প্রধানমন্ত্রীর তহবিলে দান, যন্ত্রপাতি ক্রয় 1/7/19। অর্থাৎ অঙ্কটি আমাদের এই প্রাপ্তি প্রদান হিসাবটির
শেষ তারিখ হলো 2019 সালের 31 ডিসেম্বর, কিন্তু যন্ত্রপাতি ক্রয় হয়েছে 1/7/2019, অর্থাৎ এই বছরের মাঝামাঝি সময়ে যন্ত্রপাতি ক্রয় হয়েছে। তারপরে আসা যাক 15% ডাকঘর সঞ্চয়পত্র ক্রয় 30/6/2019। এই 30/6/2019 অর্থাৎ এই 19 সালের জুন মাসের শেষ তারিখে সঞ্চয়পত্র ক্রয় করা হয়েছে 15,000 টাকার। এটাকে আমরা বলতে পারি বিনিয়োগ। তাহলে আমরা প্রাপ্তির পাশে দেখেছি মোট প্রাপ্তি হয়েছে 15 লক্ষ টাকা। এই 15 লক্ষ টাকা থেকে বিভিন্ন ধরনের খরচ এবং বিনিয়োগ করার পরে তার হাতে নগদ আছে 1 লক্ষ টাকা এবং ব্যাংকে জমা আছে 8,40,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বে যখন বিভিন্ন ছকগুলো আলোচনা করেছি তখন আমরা বলেছি যে প্রাপ্তি প্রদান হিসাবের পরে আমাদের আরও দুটি হিসাব প্রস্তুত করতে হয়। একটি হলো আয় ব্যয় হিসাব এবং অপরটি হলো উদ্ধৃত্তপত্র। এই প্রাপ্তি প্রদান হিসাবে যে সমস্ত মুনাফা জাতীয় খরচগুলো রয়েছে সেগুলো আয় ব্যয় হিসাবে আসবে এবং যে সমস্ত মূলধন জাতীয় প্রদান বা খরচগুলো রয়েছে সেগুলো যাবে হলো উদ্ধৃত্তপত্রে। তাহলে আমরা এখন যদি আরেকটু মূলধন জাতীয় এবং কোনটা মুনাফা জাতীয় সেগুলো একটু খেয়াল করি, তাহলে দেখব যে মূলধন জাতীয় খরচগুলো অনিয়মিত প্রকৃতির আর মুনাফা জাতীয় খরচগুলো নিয়মিত প্রকৃতির। নিয়মিত প্রকৃতির বলতে আমরা বুঝব যদি বছরে একবারও এই খরচটি হয় তাহলে এটি হবে মুনাফা জাতীয় খরচ। আর যদি কয়েক বছর পরে পরে হয়, যেমন আজকে হলো আবার হয়তো 5 বছর পরে হবে, তারপরে হয়তো 10 বছর পরে হবে, তারপরে হয়তো 7 বছর পরে হবে, এরকম অনিয়মিত প্রকৃতির যদি হয় তাহলে সেই খরচগুলো বা প্রদানগুলোকে আমরা বলি মূলধন জাতীয় খরচ। যেমন এখানে অফিস খরচ এটা নিয়মিত খরচ, প্রতি মাসেই হয়তো হবে। বেতন প্রতি মাসেই দিতে হবে। উৎসব বোনাস, যদি মুসলিম হয় তাহলে বছরে 2টি পাবে, 2টি ঈদে 2টি বোনাস পাবে। আর যদি হিন্দু বা অন্য ধর্মাবলম্বী হয় তাহলে তাদের যখন বড় উৎসব হবে তখন তারা 2টি বোনাস পাবে। এটিও নিয়মিত প্রকৃতির, অর্থাৎ প্রতি বছরে কমপক্ষে একবার হচ্ছে। স্বত্বাধিকারীর মানে মালিকের ব্যক্তিগত খরচ যদি হয় তাহলে এটি হবে মালিকের ব্যক্তিগত খরচ, এটি আমরা বলতে পারি নিয়মিত প্রকৃতির। তাহলে এটিও আমাদের আয় ব্যয় বিবরণীতে বা আয় ব্যয় হিসাবে চলে যাবে। প্ল্যান অনুমোদন খরচ, যেহেতু সে একজন ইঞ্জিনিয়ার তাকে নিয়মিত প্ল্যান প্রস্তুত করতে হয় এবং এটা অনুমোদনের জন্য খরচ করতে হয়, তাহলে সে নিয়মিত প্ল্যান তৈরি করে এবং এটার অনুমোদন করে, তাহলে এটা নিয়মিত খরচ। টেলিফোন খরচ এটা নিয়মিত খরচ, কারণ টেলিফোন প্রতি মাসেই বিল দিতে হয়। কর ও অভিকর এটাও নিয়মিত খরচ। আয়কর প্রদান এটাও নিয়মিত খরচ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান এটা নিয়মিত না অনিয়মিত, অর্থাৎ মূলধন জাতীয় না মুনাফা জাতীয়, সেটা আমরা সমন্বয়ে দেখব। এই সংক্রান্ত যদি কিছু বলা থাকে তাহলে আমরা সেই অনুযায়ী কাজ করব, আর যদি সমন্বয়ে কিছু বলা না থাকে তাহলে এটা আমরা মূলধন জাতীয় ধরলে টিকা দিয়ে স্পষ্ট করব, অথবা মুনাফা জাতীয় যেটি মনে করি না কেন সেই ক্ষেত্রে আমরা এটা টিকা দিয়ে সুস্পষ্ট করব এটাকে আমরা কোন জাতীয় খরচ হিসাবে গণ্য করছি সেটা টিকায় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। অর্থাৎ এটাকে মূলধন জাতীয় বা মুনাফা জাতীয় যে কোনোটাই ধরা যেতে পারে। তো আমরা কোনটা ধরে আমাদের এই সমস্যাটির সমাধান করব সেটা টিকায় আমাদেরকে স্পষ্ট করতে হবে। যন্ত্রপাতি ক্রয় এটা নিয়মিত প্রকৃতির নয়, এটি অনিয়মিত প্রকৃতির, তাই এটি মূলধন জাতীয় ব্যয়। 15% ডাকঘর সঞ্চয়পত্র ক্রয় এটিও বিনিয়োগ, আর বিনিয়োগটা এটা প্রতি বছরই হবে এমন বলা যায় না। যখনই এই প্রতিষ্ঠানের হাতে কিছু উদ্বৃত্ত অর্থ থাকবে তখনই হয়তো সে বিনিয়োগ করবে, তাহলে এই বিনিয়োগটা অনিয়মিত প্রদান, আর সেই জন্যই এটি মূলধন জাতীয় ব্যয়। হাতে নগদ ব্যাংকে জমা এটিও মূলধন জাতীয়, মানে এগুলো হলো সম্পদ। এরপরে আমরা একটু সমন্বয়গুলোতে আসি। 2019 সালের 1 জানুয়ারি তারিখে সম্পদ ছিল 10%, বিনিয়োগ 2 লক্ষ টাকা এবং আসবাবপত্র 50,000 টাকা। সমন্বয়সমূহ: 1. বিগত বছরের বেতন 5,000 টাকা চলতি বছরে পরিশোধ করা হয়েছে,
কিন্তু চলতি বছরের বেতন 10,000 টাকা বকেয়া রয়েছে। পক্ষান্তরে 2 জন কর্মচারী প্রত্যেককে তাদের বেতনের বিপক্ষে 5,000 টাকা অগ্রিম দেওয়া হয়েছে, যা বেতনের অন্তর্ভুক্ত আছে। 2 যন্ত্রপাতি ও আসবাবপত্রের উপর 10% অবচয় ধরতে হবে। তাহলে আমরা এখানে সমন্বয় দেখতে পেলাম মূলত দুটি, একটি হলো বেতন সংক্রান্ত, আরেকটি হলো যন্ত্রপাতি ও আসবাবপত্রের উপর অবচয় সংক্রান্ত। এবার আমরা একটু সমন্বয়গুলো স্পষ্ট হয়ে নিই। বিগত বছরের বেতন 5,000 টাকা চলতি বছরে পরিশোধ করা হয়েছে। বিগত বছরের অর্থাৎ 2018 সালের বেতন পরিশোধ করা হয়েছে 2019 সালে। আমরা যদি প্রদানসমূহের পাশে বেতন দেখি, বেতনের মোট পরিমাণ দেয়া আছে 1,50,000 টাকা। এই 1,50,000 টাকার মধ্যে 18 সালের বেতন আছে 5,000 টাকা। তাহলে আমরা যখন এই বেতনটাকে আয় ব্যয় হিসাবে প্রদর্শন করব, তখন শুধু 2019 সালের বেতন বাবদ যত খরচ হয়েছে সেটুকুই দেখাতে হবে। এটি নগদ হোক অথবা বাকি হোক, সেইটুকুই আমাদেরকে আয় ব্যয় হিসাবে প্রদর্শন করতে হবে। তাহলে আমরা যে প্রদান পাশে 1,50,000 টাকা বেতন দেখতে পাচ্ছি, এর মধ্যে 5,000 টাকা হলো 18 সালের, এটাকে বাদ দিতে হবে। এবং তাহলে এটা বাদ দেওয়ার পরে আমাদের বেতনের পরিমাণ দাঁড়ায় 1,45,000 টাকা। আবার চলতি বছরের বেতন 10,000 টাকা বকেয়া আছে। এই চলতি বছরের বেতন 10,000 টাকা বকেয়া, এটাও চলতি বছরের অর্থাৎ 2019 সালের খরচ, সেটাকে এখানে দেখাইতে হবে। তাহলে 1,45,000 এর সাথে 10,000 যোগ করতে হবে, হয়ে যাবে 1,55,000 টাকা। পক্ষান্তরে 2 জন কর্মচারীর প্রত্যেককে তাদের বেতনের বিপক্ষে 5,000 টাকা অগ্রিম দেওয়া হয়েছে, যা বেতনের অন্তর্ভুক্ত আছে। এই যে আমাদের বেতন বাবদ 1,50,000 টাকা প্রদান করা হয়েছে, এখানে 2 জন কর্মচারীর প্রত্যেকের 5,000 টাকা করে, তাহলে প্রত্যেককে 5,000 টাকা করে অগ্রিম দেওয়া হলে 2 জনের টাকার পরিমাণ দাঁড়ায় 10,000 টাকা। এই 10,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। এই 10,000 টাকা, এই যে বেতন বাবদ 1,50,000 টাকা প্রদান পাশে দেওয়া আছে, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। এখন আমরা যখন আয় ব্যয় হিসাবে এই বেতনকে প্রদর্শন করব, তখন শুধুই 19 সালের প্রদানটুকু থাকবে। এই 10,000 টাকা অগ্রিম, এটুকু হলো 2020 সালের। তাহলে 2020 সালের কোনো খরচ চলতি বছরের আয় ব্যয় হিসাবে প্রদর্শিত হবে না। সেই জন্য আমাদেরকে আয় ব্যয় হিসাবে এই 10,000 টাকা অগ্রিম বেতন বাদ দিয়ে দেখাতে হবে। তো আমরা যদি বিষয়টুকু আরেকটু স্পষ্ট হই, তাহলে দেখব 18 সালের বেতন 5,000 টাকা, যা এই প্রদানের 1,50,000 টাকার মধ্যে অন্তর্ভুক্ত আছে, এবং 20 সালের বেতন অগ্রিম বাবদ 10,000 টাকা প্রদত্ত হয়েছে, সেটিও 1,50,000 টাকার মধ্যে অন্তর্ভুক্ত আছে। এই 18 সালের এবং 20 সালের বেতন যা চলতি বছরের বেতনের মধ্যে অন্তর্ভুক্ত আছে, সেগুলোকে বাদ দিয়ে শুধুই 19 সালের বেতনটুকু প্রদর্শিত হবে। তাহলে এই 1,50,000 টাকার প্রদত্ত বেতন থেকে 15,000 টাকা বিগত বছরের বকেয়া বাদ দিতে হবে, এবং অগ্রিম বাবদ 10,000 টাকা বাদ দিতে হবে। তাহলে থাকবে 1,35,000 টাকা। আবার যেহেতু চলতি বছরের বেতন বাবদ এখনও 10,000 টাকা বকেয়া রয়েছে, এই 10,000 টাকা চলতি বছরেরই খরচ, সেহেতু এই 10,000 টাকাকে চলতি বছরের খরচের সাথে যোগ করে 1,55,000 টাকা বেতন বাবদ মোট চলতি বছরের খরচ আমাদের আয় ব্যয় হিসাবে প্রদর্শিত হবে। তারপরে আসা যাক, যন্ত্রপাতি ও আসবাবপত্রের উপর 10% অবচয় ধরতে হবে। যন্ত্রপাতির মূল্য দেয়া আছে 75,000 টাকা। আমাদের প্রধান পাশে দেওয়া আছে 75,000 টাকা। এই 75,000 টাকার যন্ত্রপাতি বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ 1 জুলাই 2019 সালে ক্রয় করা হয়েছে।
যেহেতু বছরের মাঝামাঝি সময়ে এই যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, সেহেতু এই যন্ত্রপাতি ক্রয়ের পরে অর্থাৎ 1 জুলাই থেকে শুরু করে 31 ডিসেম্বর 2019 এ পর্যন্ত ব্যবহৃত হয়েছে। আমরা কোনো সম্পদ যতদিন ব্যবহার করি তার উপর ততদিনেরই অপচয় ধার্য করি। যেহেতু এই সম্পদটুকু বছরের অর্ধেক সময় ব্যবহৃত হয়েছে, সেহেতু এটার উপর অর্ধেক বছরের অপচয় ধার্য করতে হবে। তাহলে 75,000 টাকার 10%-এ অপচয় হয় 7,500 টাকা। এটা হলো সারা বছরের অপচয়। এটাকে যদি আমরা অর্ধেক করি তাহলে 7,250 টাকা অপচয়ের পরিমাণ দাঁড়াবে যন্ত্রপাতির। এবার আসা যাক আসবাবপত্রের উপর অপচয়। আমরা এই যে আমাদের প্রাপ্তি প্রদান হিসাবের নিচে বলা আছে 2019 সালের 1 জানুয়ারি তারিখে সম্পদ ছিল 10% বিনিয়োগ 2 লক্ষ টাকা এবং আসবাবপত্র 50,000 টাকা। এই যে আসবাবপত্র বছরের শুরুতেই দেওয়া আছে 50,000 টাকার, এই আসবাবপত্র সারা বছর ব্যবহৃত হয়েছে, সেহেতু এই আসবাবপত্রের উপরে সারা বছরের 10% হারে অপচয় ধার্য করতে হবে। তাহলে 10% হারে সারা বছরের অপচয় ধরলে 5,000 টাকা আসবাবপত্রের উপর অপচয়ের পরিমাণ হবে। এবার একটু আসা যাক বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ আয়ব্যয় হিসাবে আয়ের দিকে আসবে। আয়ব্যয় হিসাবে আয়ের দিকে আসবে হলো বিনিয়োগের সুদ। বছরের শুরুতেই 10% বিনিয়োগ 2 লক্ষ টাকা ছিল। যেহেতু 2 লক্ষ টাকা বিনিয়োগ ছিল এবং আমরা প্রাপ্তির পাশে বিনিয়োগের কোনো সুদ দেখতে পাচ্ছি না, সেহেতু বিনিয়োগের উপরে সম্পূর্ণ বছরের সুদ বকেয়া রয়েছে। 2 লক্ষ টাকার উপর 10%-এ 20,000 টাকা। বছরের শুরুর যে বিনিয়োগ 2 লক্ষ টাকা, তার উপর 10% হারে 20,000 টাকা বিনিয়োগের সুদ এটা বকেয়া আছে। এটাকেও আমাদের আয়ব্যয় হিসাবে দেখাতে হবে। এবং আরও একটি বিনিয়োগ আছে যেটা আমরা প্রদানের পাশে দেখতে পাচ্ছি, 15% ডাকঘর সঞ্চয়পত্র ক্রয় 30/6/2019, অর্থাৎ বছরের মাঝামাঝি সময়ে বিনিয়োগ করা হয়েছে 30,000 টাকা, যার উপরে সুদ হবে 15%। 15%-এ 30,000 টাকার উপরে 4,500 টাকা সারা বছরের সুদ আসে। কিন্তু যেহেতু বিনিয়োগটি হয়েছে বছরের মাঝামাঝিতে, সেহেতু এই বিনিয়োগের উপরে 6 মাসের সুদ প্রাপ্য হয়েছে। তাহলে 45,000 টাকা এক বছরের সুদ হলে তার অর্ধেক 2,250 টাকা 6 মাসের সুদ হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আলোচনা। এখন আমরা একটু দেখতে চাই কি কি করতে হবে। সেই করণীয়তে প্রথমেই বলল, প্রারম্ভিক সম্পদের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক সম্পদের পরিমাণ নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা প্রাপ্তিসমূহের পাশে দেখতে পাচ্ছি হাতে নগদ এবং ব্যাংকে জমা 5 লক্ষ টাকা এবং 4 লক্ষ টাকা। আবার 2019 সালের 1 জানুয়ারি তারিখে সম্পদ ছিল 10% বিনিয়োগ 2 লক্ষ টাকা আর আসবাবপত্র ছিল 50,000 টাকা। আসবাবপত্র ছিল 50,000 টাকা। এগুলো হলো বছরের শুরুর সম্পদ। তাহলে আমরা এখানে বছরের শুরুতে 4টি সম্পদ দেখতে পাচ্ছি। 1 হাতে নগদ 5 লক্ষ টাকা, 2 ব্যাংকে জমা 4 লক্ষ টাকা, 3 10% বিনিয়োগ 2 লক্ষ টাকা এবং আসবাবপত্র 50,000 টাকা। তাহলে 5 লক্ষ আর 4 লক্ষ হলো 9 লক্ষ, আর বিনিয়োগ 2 লক্ষ 11 লক্ষ এবং আসবাবপত্র হলো 50,000। তাহলে মোট সম্পদের পরিমাণ দাঁড়ালো 11,50,000। হ্যাঁ, আমরা তাই দেখতে পাচ্ছি প্রারম্ভিক সম্পদের পরিমাণ 11,50,000। এবার আমরা একটু আয় ব্যয় বিবরণীর আয়ের দিকে আসি। কনসালটেন্সি, সেবা মুনাফা, ডিজাইন ও নকশা প্রণয়ন ফি, মৃত্তিকা পরীক্ষা ফি, সঞ্চয়পত্রের সুদ বকেয়া, বিনিয়োগের সুদ বকেয়া। আমরা আয়সমূহ প্রাপ্তির পাশ থেকে পাব এবং সেই প্রাপ্তির পাশে আমরা 3টি আয় দেখেছি এবং আরও সমন্বয় থেকে আমরা পেলাম আরও 2টি আয়। মোট 5টি আয় মিলে হলো 6,22,250 টাকা। এরপর আমরা আসি একটু ব্যয়সমূহের দিকে।
প্রথমেই হলো অফিস খরচ 1,00,000 টাকা। বেতন আমি পূর্বেই আলোচনা করেছি যে বেতন বাবদ আমাদের বিগত অর্থাৎ চলতি বছর থেকে বিগত বছর এবং পরবর্তী বছরের বেতনের পরিমাণ বাদ দিতে হবে এবং চলতি বছরের বকেটা যোগ করতে হবে এবং এসব করে এই সমন্বয়গুলো করার পরে আমাদের চলতি বছরের বেতনের পরিমাণ দাঁড়াবে 1,45,000 টাকা। এরপরে আসা যাক উৎসব বোনাস। এটি নিয়মিত প্রকৃতির প্রদান, সেই জন্য আমরা এটিকে মুনাফা জাতীয় প্রদান বলি। প্ল্যান অনুমোদন খরচ, টেলিফোন খরচ, কর ও অভিকর, আয়কর, প্রধানমন্ত্রীর তহবিলে দান, এটিকে এরা নিয়মিত খরচ হিসাবে গণ্য করেছে বিদায় এই আয় ব্যয় বিবরণীতে এটি এসেছে। অপচয়সমূহ আসবাবপত্র এবং যন্ত্রপাতি। তাহলে মোট প্রদান হলো 3,83,750। আর আমাদের উপরে ছিল মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেওয়ার পরে আমরা পাচ্ছি 2,38,500 টাকা। এটিকে আমরা বলি ব্যয় অতিরিক্ত আয়, অর্থাৎ ব্যয়ের চেয়ে আয় বেশি। এবার আমরা একটু আর্থিক অবস্থার বিবরণী দেখতে চাই। প্রথমে চলতি সম্পদ আমরা প্রদানের পাশে আমরা দেখেছি হাতে নগদ ছিল 1,00,000 টাকা, ব্যাংকে জমা 8,40,000 টাকা। অগ্রিম বেতন, এটি কিন্তু প্রতিষ্ঠানের জন্য সম্পদ 10,000 টাকা। সঞ্চয়পত্রের অনাদায়ী সুদ, যেহেতু সুদ হয়েছে কিন্তু এখনও গ্রহণ করা হয়নি, তাহলে এই সুদটা এই প্রতিষ্ঠান প্রাপ্য আছে, সেহেতু এটি সম্পদ। তারপরে বিনিয়োগের সুদ, এটিও সম্পদ। এই হলো মোট চলতি সম্পদ 9,72,250 টাকা। এরপরে আসা যাক দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দুটি খাতে এই প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে, একটি হলো 10% বিনিয়োগ, অপরটি হলো 15% ডাকঘর সঞ্চয়পত্র। মোট বিনিয়োগ হলো 2,30,000 টাকা। এরপরে আসা যাক স্থায়ী সম্পদ, আসবাবপত্র, এখান থেকে অবচয় বাদ দিতে হবে, যন্ত্রপাতি, এখান থেকে অবচয় বাদ দিতে হবে। এই দুটি করে মোট স্থায়ী সম্পদ হলো 1,16,250 টাকা। এক্ষেত্রে আমরা মোট সম্পদের পরিমাণ দেখতে পাচ্ছি 13,18,500 টাকা। এবার আমরা দায় ও মূলধনটুকু দেখব। দায় ও মূলধন। বকেয়া বেতন, চলতি বছরের শেষে বেতন বকেয়া আছে 10,000 টাকা। মূলধন তহবিল প্রশ্নে প্রদত্ত দেয়া আছে 11,45,000 টাকা। এর সাথে যোগ করতে হবে ব্যয় অতিরিক্ত আয় 2,38,500 টাকা। 2,38,500 টাকা, এই দুটি যোগ করে হলো 13,83,500 টাকা। এখান থেকে বাদ দিতে হবে মালিকের ব্যক্তিগত খরচ যা ব্যবসা থেকে প্রদান করা হয়েছিল, সেটুকু বাদ দিতে হবে 75,000 টাকা। বাদ দেওয়ার পরে থাকে হলো 13,08,500 টাকা। এটির সাথে দায়সমূহ যোগ করলে 13,18,500 টাকা হয়, যা আমাদের সম্পদের দিকের যোগফলের সাথে মিলে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমাদের সম্পদের যোগফল এবং দায় ও মূলধনের যোগফল মিলে যায়, তাহলে আমরা ধরে নিই যে আমাদের এই সমস্যাটির সঠিক সমাধান হয়েছে। তো আশা করি তোমরা আমার এই আলোচনা বুঝতে পেরেছ। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা আমাদের এই পেজে কমেন্টে আমরা সেই সমস্যাগুলোর কথা উল্লেখ করব। আমি সেটি দেখে তোমাদেরকে তার উত্তর দেওয়ার চেষ্টা করব আগামী ক্লাসে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।